আপনারা জিজ্ঞাসা করবেন যে এই যে সামনের সাদা ফুলটি নাম কি? এটি হলো গ্রিন অ্যাপেল বোগেনভেলিয়া। আর এখানে দেখছেন ট্রাই কালার গ্রিন লিফের বোগেনভেলিয়ার ফুল। অনেক পুরাতন গাছগুলো এবছরে আমরা খুব ভালোভাবে যত্ন শুরু করছি, অর্থাৎ আমরা সম্পূর্ণ ডালগুলোকে হার্ড প্রুনিং করব এবং সঙ্গে সঙ্গে আমরা রিপটিং করব। এই যে বাঁদিকের যে গাছটিতে আমরা জল দিলাম, এটি স্পেকট্রামের গাছ। নতুন আসা বোগেনভেলিয়ার মধ্যে স্পেকট্রামও খুব ভালো একটা বোগেনভেলিয়া, খুব হার্ডি, আর বারবার ফুল আসে, গাছ ভরে ফুল হয়। আর এই যে পিছনের যে বোগেনভেলিয়াটি, এটি হলো ট্রাই কালার ভেরিকেটেড বোগেনভেলিয়া। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন আমার বাগানে বোগেনভেলিয়ার কি সুন্দর ফুল ফুটেছে। আমরা আজকের ভিডিওটি করছি মূলত সামনের যে বর্ষা, সেই বর্ষার কেয়ারিং নিয়ে, অর্থাৎ বোগেনভেলিয়ার মনসুন কেয়ার। আমরা প্রত্যেকটি বোগেনভেলিয়ার ফুলগুলোকে আগে একটু দেখে নিই। কি সুন্দর অপূর্ব আমাদের প্রিয় ফুল বোগেনভেলিয়া ফুটে রয়েছে। আর এত ফুল ফুটে রয়েছে যে এই ফুলগুলো কবে শেষ হবে তার অপেক্ষা করছি। কারণ আপনারা সকলেই জানেন বোগেনভেলিয়ার মূল যে গ্রোথ ফেজ, অর্থাৎ গাছগুলো যখন পরিপূর্ণরূপে বাড়তে থাকবে, সেই হলো সামনের বর্ষাকাল। বর্ষাকাল হলো আমাদের কাছে সুযোগ বোগেনভেলিয়াকে সুন্দর করে ঝোপালো করা, অনেক ডালকে বার করে আনা এবং সেই ডালগুলোকে আরও ক্রমাগত প্রুনিং করে করে অনেক পরিমাণে গাছের ডালের সংখ্যা বাড়ানো। যত গাছের ডালের সংখ্যা আমরা বাড়াতে পারবো, সামনের বোগেনভেলিয়ার যখন ফুলের সিজন শুরু হবে, সেই সময় অনেক অনেক পরিমাণে আমরা ফুল পেতে থাকব। প্রথমেই আমরা যে বিষয়টার এখানে অবতারণা করছি, সেটি হলো বর্ষাকালে বোগেনভেলিয়ার যেমন মূল গ্রোথ ফেজ, ঠিক তেমনই আমাদের এই সময়টায় বোগেনভেলিয়া গাছের যে ওয়াটারিং, সেই ওয়াটারিংয়ের দিকে নজর দিতে হবে। ওভার ওয়াটারিং যেন কোনো মতেই না হয়। বৃষ্টি পড়বে, গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বৃষ্টির সময়ও আমাদের খেয়াল রাখতে হবে। কিছু কিছু টবের মধ্যে জল জমে থাকে, কারণ অনেক শিকড় নিচে গিয়ে যে ওয়াটার ড্রেনেজ হোলগুলোকে বন্ধ করে দেয়। সেই ড্রেনেজ হোলগুলো যাতে বন্ধ না হয়, তার জন্য আমরা টবের যে তলায় ফুটোগুলো রয়েছে, সেই ফুটোগুলোকে পরিষ্কার রাখব। তারপরেও অনেক সময় কিছু টবে জল দাঁড়িয়ে যায়। বৃষ্টির পরে পরেই টবগুলোকে কাত করে আমরা জলগুলোকে ফেলে দেব, কারণ পুরো টবটি যদি জলে পরিপূর্ণ থাকে তাহলে মাটিতে এয়ারেশন বন্ধ হয়ে যাবে। যেমন গাছের পাতার মধ্যে শ্বাস প্রশ্বাস চলে, ঠিক তেমন গাছের শিকড়েও দরকার প্রচুর বাতাস। আর সেই বাতাসকে বন্ধ করে দেবে এই ভরা জল। আরেকটা বুদ্ধি আপনারা করতে পারেন, যখন দেখবেন টবের এরকম জল দাঁড়িয়ে গেছে, কোনো একটি লোহার শিককে পাশ বরাবর একদম নিচ পর্যন্ত ঢুকিয়ে দেবেন। তাতেও দেখবেন দ্রুত জল বেরিয়ে যাচ্ছে। কারণ ওপরের যে মাটির লেয়ার, সেই মাটির লেয়ারগুলো অনেক সময় এই ওয়াটার লগিংয়ের কারণ হয়ে দাঁড়ায়, মোটা একটা স্তর পড়ে যায়। এবারে বলি যে গাছের ওয়াটারিংয়ের ক্ষেত্রে অনেককে আমরা দেখেছি যে বুঝতে পারেন না। এই যে মাটির যে বর্ণ, সেটি দেখেও অনেকটা বোঝা যায় যে, যেমন ধরুন এই গাছটি দেখুন, পাতাটিও অনেকটা ম্রিয়মাণ হয়ে গেছে, অর্থাৎ গাছটিতে সকালবেলায় জল দেওয়ার দরকার ছিল, আমরা ভিডিও করব বলে জল দিইনি। তার ফলে দেখুন এই গাছটির পাতাগুলো ম্রিয়মাণ হয়ে রয়েছে এবং মাটির দিকে যদি তাকানো যায় তাহলে বোঝাই যাবে যে একেবারে খটখটে শুকিয়ে রয়েছে। এই অবস্থায় আমাকে দ্রুত গাছটিতে জল দিতে হবে। আবার দেখুন
এই গাছটির পাতা টান টান হয়ে রয়েছে, ফুলগুলো হাসছে। এই দেখে আমরা বুঝতে পারি যে এই গাছটির মাটিতে ময়েশ্চার রয়েছে। এবং মাটির দিকে আপনি তাকান, দেখুন অনেক ময়েস্ট মাটি রয়েছে। পাশের গাছটিতে এই মাঝামাঝি অবস্থা রয়েছে, অর্থাৎ ময়েশ্চার রয়েছে, আবার জল দিলেও দেওয়া যায়। এই যে একেবারে ডান দিকের গাছটি, এই গাছটিতে যদি দেখেন যে বর্ষাকালে মেঘলা ওয়েদার রয়েছে, অথচ দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে, সেক্ষেত্রে এরকম ময়েস্ট ওয়েদার থাকলে, মেঘলা ওয়েদার থাকলে ওভার ওয়াটারিং কখনোই করবেন না। এই গাছকে দেখে বোঝা, গাছের টবকে দেখে বোঝা, গাছের মাটির দিকে তাকিয়ে বোঝা, গাছের পাতার দিকে তাকিয়ে গাছের জল দেওয়ার পরিমাপ নির্ধারণ করা, এটিই হলো একজন গার্ডেনারের অনেক বড় এক্সপেরিয়েন্সের ফসল। এবং যারা ভালো গার্ডেনার তারা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করেন যে যদি আমরা কোনো একটি গাছের খুব ভালো ওয়াটারিং করতে জেনে যাই, তাহলে আমাদের যে কোনো গাছের ক্ষেত্রেই সেটি সবথেকে বড় পরিচর্যার মধ্যে পড়ে। আমরা জানি যে বোগেনভেলিয়ার গাছে অনেক কম সার দিয়েও গাছটিকে সুন্দর রাখা যায়। যদিও বর্ষাকাল যেহেতু গাছের গ্রোথ ফেজ, আর এই গ্রোথ ফেজে গাছকে আমরা দ্রুত বাড়াবো, সেই জন্য বোগেনভেলিয়াতে আমরা অনেক অনেক সার প্রয়োগ করব, যাতে আমরা অনেক পরিমাণে ডাল পাই। আর যে গাছগুলো প্রচুর পরিমাণে ডাল হয়েই রয়েছে, সেই গাছে আমরা একটু কম খাবার দিলেও চলবে। কিন্তু যে গাছগুলোকে আমরা চাইছি দ্রুত বাড়িয়ে নিতে, যেমন ধরুন এই গাছটি দেখুন কিছুদিন আগে রিপটিং করার পরে কিভাবে ডালগুলো ছাড়ছে, সবুজ পাতা এবং অনেক ডালে ভরে উঠছে। এই যে অনেক পরিমাণে ডালগুলো বেড়ে উঠেছে, এই অবস্থায় আমাদের আরেকবার প্রুনিং করতে হবে। তার ফলে আমরা আগামী দিনে এই গাছটিকে একটা ছাতার মতন রূপ দিতে পারবো। এখানে দেখুন বাঁ দিকে এটি হলো থিমা রেড, যদিও পাতার মধ্যে যে হলুদ অংশটি আসেনি, কিন্তু অনেক দিন ধরে গাছটির মধ্যে ফুল ফুটে আছে। থিমা রেডের গাছটিকে আমরা অনেকটা বড় টবে লাগিয়ে দিয়েছি। এটি একেবারেই উচিত নয়, যেহেতু আমরা ঠিকভাবে ওয়াটারিংটা করছি সেই জন্য এটি চলে যাচ্ছে। কিন্তু যারা এই ওয়াটারিংটি ভালো বুঝতে পারেন না, তারা গাছ অনুযায়ী পট নির্বাচন করবেন। ছোট গাছের ক্ষেত্রে ছোট পট এবং গাছের আয়তন অনুযায়ী পটকে নির্ধারণ করতে হবে, কারণ অনেক বড় জায়গা জুড়ে মাটি রয়েছে, তার ফলে সম্পূর্ণ মাটিটি শুকাচ্ছে না। এই যদি না শুকানো মাটি থাকে তাহলে সেটি কিন্তু যে কোনো গাছের গ্রোথের জন্য অবশ্যই একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। আমরা আপনাদের সামনেই এই গাছটিতে দেখুন জল দিয়ে দিচ্ছি, কারণ এই মুহূর্তে জল না দিলে এই ফুলগুলো আর হাসতে থাকবে না, গাছটি কষ্ট পেতে থাকবে এবং কিছুক্ষণ পরে এটি ভিডিও করার উপযুক্ত থাকবে না। যখন আপনারা একেবারে জল শূন্য টব পাবেন তখন কিন্তু ভরে জল দেবেন। আর আমাদের টবগুলিতে খুব ভালো ড্রেনেজ সিস্টেম আছে, তার ফলে অতি দ্রুত জলগুলো বেরিয়ে যাবে। বর্ষাকালে যারা নতুন রিপোর্টিং করছেন তারা ড্রেনেজ সিস্টেম অত্যন্ত ভালো করবেন। আমরা বহুবার বলা সত্ত্বেও অনেক মানুষ খুব ভালোভাবে ড্রেনেজ করেন না। এমনও আমরা অনেক ব্যক্তিকে দেখি যে টবের তলায় হাড়ি ভাঙা, স্টোন চিপ বা সিন্ডার, তার উপরে বালি, এই তিনটি যে আমরা স্তর দিই সেটিও দেন না। সরাসরি টবের ফুটোর ওপরে মাটি দিয়ে গাছটি করেন, তার ফলে গাছ থেকে দ্রুত জল বেরোয় না এবং গাছটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বাঁচতে থাকে এবং গাছের যে শোভা সেটি আর কোনো দিনই দিতে থাকে না। তারপরে তারা জিজ্ঞাসা করেন যে আমার গাছটি কেন বাড়ছে না। বোগেনভেলিয়ার জন্য আমরা প্রত্যেকেই জানি পূর্ণ সূর্যালোক দরকার। যত বেশি সম্ভব সূর্যালোক দেবেন ততটাই ভালো। তার সাথে সাথে সবথেকে বড় দরকার বোগেনভেলিয়ার মাটিতে যেন জল না দাঁড়ায়। যদি জল দাঁড়িয়ে যায় তাহলে যত খাবারই দিন, যত ওষুধ স্প্রে করুন, আপনার বোগেনভেলিয়া কোনো মতেই ভালো হবে না। ওয়াটার লগিং
বেশিরভাগ গাছের মতন বোগেনভেলিয়াও একেবারে পছন্দ করে না, এবং বোগেনভেলিয়ার ক্ষেত্রে তো সবথেকে মূল শর্ত হলো যে টবের মধ্যে যেন কোনো মতে জল না দাঁড়ায়। আপনারা জিজ্ঞাসা করবেন যে এই যে সামনের সাদা ফুলটি নাম কি? এটি হলো গ্রিন অ্যাপেল বোগেনভেলিয়া। আর এখানে দেখছেন ট্রাই কালার গ্রিন লিফের বোগেনভেলিয়ার ফুল। অনেক পুরাতন গাছগুলো এবছরে আমরা খুব ভালোভাবে যত্ন শুরু করছি, অর্থাৎ আমরা সম্পূর্ণ ডালগুলোকে হার্ড প্রুনিং করব এবং সঙ্গে সঙ্গে আমরা রিপটিং করব। এই যে বাঁদিকের যে গাছটিতে আমরা জল দিলাম, এটি স্পেকট্রামের গাছ। নতুন আসা বোগেনভেলিয়ার মধ্যে স্পেকট্রামও খুব ভালো একটা বোগেনভেলিয়া, খুব হার্ডি, আর বারবার ফুল আসে, গাছ ভরে ফুল হয়। আর এই যে পিছনের যে বোগেনভেলিয়াটি, এটি হলো ট্রাই কালার ভেরিকেটেড বোগেনভেলিয়া। এগুলো পুরাতন ভ্যারাইটির বোগেনভেলিয়া, কিন্তু খুব ভালো জাতের বোগেনভেলিয়া। আপনারা যদি এই ট্রাই কালার বোগেনভেলিয়া পেয়ে যান, অবশ্যই সংগ্রহ করে নেবেন। যে গাছগুলো খুব হার্ডি, অত্যন্ত কষ্ট সহিষ্ণু এবং বারবার ফুল দেয়, সেটি নতুন ভ্যারাইটি হোক বা পুরানো ভ্যারাইটি, আপনারা অবশ্যই আপনাদের বাগানে সে গাছগুলোকে অগ্রাধিকার দেবেন। এবং যে গাছগুলো আমাদের অঞ্চলে, আমাদের পরিবেশে মানিয়ে নিয়েছে এবং খোলা আকাশের নিচে করা যায়, যাদের গার্ডেনে উপযুক্ত শেড নেই, তারা অবশ্যই সেই সমস্ত হার্ডি ভ্যারাইটিগুলিকে সবার আগে চুজ করবেন। বন্ধুরা, যারা নতুন নতুন বোগেনভেলিয়া সংগ্রহ করছেন, তারা সেই সমস্ত গাছ সংগ্রহের ক্ষেত্রে যদি আপনার বাড়িতে পলিশেড না থাকে, তাহলে অবশ্যই জেনে নেবেন স্পর্শকাতর যে প্রজাতিগুলি বর্তমানে বিদেশ থেকে আসছে, যেগুলি নিম্নচাপের বৃষ্টি সহ্য করতে পারবে না, সেই বোগেনভেলিয়াগুলোকে যাদের বাড়িতে শেড নেই অবশ্যই অ্যাভয়েড করবেন। আর যেগুলো খুব হার্ডি ভ্যারাইটি, যাদের বাড়িতে পলিশেড নেই, তারা অবশ্যই শুধুমাত্র সেই হার্ডি ভ্যারাইটিগুলিকে সংগ্রহ করে নির্বাচন করে তবেই লাগাবেন। এটি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাড়িতে পলিশেড নেই, নতুন ভ্যারাইটির ফুলটি দেখে আমরা সংগ্রহ করছি, তারপরে মাটিতে আমরা গাছটি লাগাচ্ছি, এবং যখন নিম্নচাপের বৃষ্টি হচ্ছে তখন গাছগুলো একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এটি সবসময় মাথায় রাখবেন নতুন গাছ সংগ্রহের ক্ষেত্রে। আর যাদের শেড রয়েছে, ওয়াটারিং আপনারা গাছে বুঝে করতে পারবেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। নতুন ভ্যারাইটির মধ্যে অসাধারণ প্রজাতি আসছে, আবার তার সঙ্গে সঙ্গে পুরাতন ভ্যারাইটির যে গাছগুলো আমাদের চির পরীক্ষিত, সেই সমস্ত গাছগুলোর তো কোনো কথাই নেই। সেগুলো তো আপনারা অনেক দিন ধরে দেখছেন, জানছেন। তীব্র দাবদাহ চলছে, মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কমছে না। আমরা অপেক্ষা করছি বর্ষার। আর আপনাদের বলে রাখি, বোগেনভেলিয়া কিন্তু ফুল আসার আগে গাছে খুব হিউমিডিটি পছন্দ করে। হিউমিডিটি লাভার প্ল্যান্ট, যখন গাছটির ফুল আসে তার আগে অবশ্যই গাছকে হিউমিডিটি বেশি থাকে এই অবস্থাটা প্রদান করবেন। এই যে ফুলটি আপনারা দেখছেন, এটি ব্লুবেরি আইসের ফুল। কি সুন্দর রং! প্রত্যেকটি বোগেনভেলিয়াই অসাধারণ। আমাদের গাছগুলোকে সুন্দরভাবে করতে হবে। সারা পৃথিবীর সবথেকে জনপ্রিয় ফুলের অন্যতম ফ্লাওয়ারিং মেশিন, এবং অযত্নে অবহেলায় ফুল ফুটাতে থাকে বোগেনভেলিয়া। তার জন্য ব্যস্ত জীবনের অন্যতম প্রিয় গাছ অ্যাডেনিয়াম এবং বোগেনভেলিয়া, দুটি গাছ আজকের দুনিয়া সবথেকে বেশি গ্রহণ করছে। আর সেক্ষেত্রে আমাদের অত্যন্ত প্রিয় এই বোগেনভেলিয়ার বর্ষাকালীন পরিচর্যা আমরা খুব ভালোভাবে জেনে নেব। সেটি হলো, যেগুলো পুরাতন গাছ রয়েছে আমরা সেই গাছগুলোকে হার্ড প্রুনিং করব। এই জুন মাসের 15 তারিখ থেকে এই হার্ড প্রুনিংয়ের সময় শুরু হবে, এবং আমরা এই হার্ড প্রুনিং করতে পারবো আগস্টের 15 তারিখ পর্যন্ত। আমরা যত দ্রুত হার্ড প্রুনিং করব, তত আমরা গাছটিকে বুশি করতে পারবো। বোগেনভেলিয়া বর্ষার জল পেয়ে প্রচুর ডাল ছাড়তে থাকবে। যারা
হার্ড প্রুনিংয়ের জন্য প্রস্তুতি এখনও নেননি, তারা প্রজাতি অনুযায়ী দ্রুত গাছকে নির্বাচন করে ফেলুন যে কোন সময় আপনারা হার্ড প্রুনিং করবেন। যেগুলো অত্যন্ত বর্ধনশীল গাছ, যেমন ধরুন চিত্রা, সেই সমস্ত বোগেনভেলিয়ার ক্ষেত্রে আপনারা দেরির দিকে অর্থাৎ আগস্টের দিকে হার্ড প্রুনিং করতে পারেন। কিন্তু যেগুলো এরকম ডুয়ার্ফ প্রজাতির গাছ, বুশি প্রজাতির গাছ, সেগুলোকে হার্ড প্রুনিং করার ক্ষেত্রে এই জুনের 15 তারিখ থেকে পরপর যত দিন যাবে, যত আপনি সময় নষ্ট করবেন, তত আগামী দিনে আপনি ডাল কম পাবেন। প্রচুর ডাল সৃষ্টির জন্য আমরা দ্রুত হার্ড প্রুনিংয়ের দিকে পৌঁছে যাব এবং এই হার্ড প্রুনিং করার সঙ্গে সঙ্গেই আপনারা গাছটিকে রিপোর্টিং করবেন। কারণ যখন আমরা হার্ড প্রুনিং করছি, গাছের পাতা বেশিরভাগই আমরা ফেলে দিচ্ছি, গাছে পাতা থাকছে না, তার ফলে গাছের জলের কোনো অতিরিক্ত প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে না। আর ঠিক সেই সময় আমরা যদি গাছের শিকড়কেও অনেক পরিমাণে রিমুভ করি, তাহলে এই রুট বাউন্ড শিকড়গুলো গাছ থেকে বেরিয়ে যাবে, নতুন শিকড় আগামী দিনে তৈরি হবে। আর নতুন শিকড় যখন নতুন জীবন পাবে, তখন গাছের ডালেও নতুন জীবন আসবে। গাছের শিকড়ের সঙ্গে গাছের ডালের অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক রয়েছে। নতুন শিকড় মানেই নতুন ডাল। এই জন্য যখনই আপনারা হার্ড প্রুনিং করছেন, ঠিক সেই মুহূর্তেই যদি গাছটিকে রিপোর্টিং করে পুরাতন শিকড়ের জাল, রুট বাউন্ড শিকড়গুলোকে ফেলে দেন, তাহলে দেখবেন যে গাছটি খুব ভালোভাবে সারভাইভ করে যাচ্ছে। এই দ্রুত সারভাইভ করে গেলেই আপনারা কিছুদিনের মধ্যেই গাছটিতে যখন নতুন ডাল আসতে থাকবে, সেই ডালের মধ্যে প্রাণের সঞ্চার হবে। ঠিক সেই সময় আপনারা গাছে ব্যালেন্স এনপিকে সার অর্থাৎ 15-15-15 এনপিকে বা 20-20-20 এনপিকে বা 19-19-19 এনপিকে, যেগুলোর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের সম পরিমাণ রয়েছে, সেগুলো প্রয়োগ করুন। শস্যের খোল পচা দিতে থাকুন। আর যখন আপনারা রিপোর্টিং করছেন, তখন তো গাছটিকে বোগেনভেলিয়ার যে মাটি, সেই মাটিতে বসাচ্ছেন। সেই মাটি যেভাবে তৈরি করা হয়, আমরা অনেক ভিডিও দিয়েছি, অনেক বোগেনভেলিয়া গ্রোয়ার ভিডিও দিয়েছে। আমাদের ভিডিও সেকশানে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন। বোগেনভেলিয়ার সয়েল বলতে গেলে এক কথায় বলা যায়, বেশিরভাগ যে কোনো রকম সয়েলই আপনারা বোগেনভেলিয়া করতে পারেন। শুধু আপনাদের মাথায় রাখতে হবে, সেই সয়েলে যেন জল না দাঁড়ায়, মাটি যেন হয় হালকা ভুসভুসে। যদি বাড়িতে পুরাতন পাতা পচা সার থাকে, তাহলে যদি সেই বোগেনভেলিয়ার মাটিতে সেই পুরাতন পাতা পচা সার আপনারা মেশাতে পারেন, তাহলে দেখবেন অসাধারণ মাটিতে বোগেনভেলিয়া করা যায়। আর যারা একেবারেই মাটি ছেড়ে দিয়ে সিন্ডার বা ঘ্যাসের মধ্যে বোগেনভেলিয়া করছেন, তাদের বলবো, যদি খুব ভালো কেমিক্যাল সম্পর্কে নলেজ না থাকে, কেমিক্যাল সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে সিন্ডারে করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। সিন্ডারে গাছ খুব ভালো হবে, কারণ জল দাঁড়াবে না, যেটি বোগেনভেলিয়া খুব পছন্দ করে। মিডিয়াতে প্রচুর পরিমাণে হাওয়া খেলবে, গাছ খুব ভালো হবে, কিন্তু নিউট্রিশনের ক্ষেত্রে আপনাকে সমস্তটাই ওপর থেকে দিতে হবে, কারণ সিন্ডারের মধ্যে নিউট্রিশন ভ্যালু প্রায় নেই বললেই চলে। সেই জন্য অবশ্যই আপনাকে ওপর থেকে খাবার দেয়া, অনুখাদ্য দেয়া, এগুলো নিয়মিত করতে হবে। মাটির মধ্যে প্রচুর জীবাণু থাকে, সেই সমস্ত জীবাণুরা মাটির প্রতিটি কণিকাকে ভেঙে অনেক খাবার গাছকে উপহার দেয়। তার ফলে মাটিতে গাছ করলে গাছের মধ্যে একটা আলাদা ধরনের প্রাণের সঞ্চার দেখা যায় পাতার মধ্যে, এবং গাছের ফুলের রঙের মধ্যে সেই শোভাটি আমরা দেখতে পাই। একেবারে যারা অনেক কম জানেন, তারাও সেই শোভাটা দেখতে পারেন। কিন্তু যারা সিন্ডারে করবেন, তাদের অবশ্যই খুব ভালো পরিচর্যা জানার দরকার। সেই জন্য যাদের পরিচর্যা জ্ঞান কম রয়েছে, তারা সেটিকে মেনে নিয়ে অবশ্যই আপনারা মাটিতে করুন। কারণ অনেক দিন ধরে আমরা মাটিতে গাছ করছি, দেখেছি আমাদের ক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্য মাটিতে বোগেনভেলিয়া করার ক্ষেত্রে। আমরা একটু আগেই জল দিলাম, দেখুন সামান্য একটু সময়ের মধ্যেই গাছটির মধ্যে খুশির ভাব চলে এলো, এত দ্রুত গাছটি খুশি হয়ে উঠল, গাছের পাতার মধ্যে প্রাণের সঞ্চার হতে শুরু করলো এবং ফুলগুলো টান সতেজ হতে শুরু করলো। এত দ্রুত রেসপন্স করে, অর্থাৎ একেবারেই
মাটিটির মধ্যে জল ছিল না। তাহলে কত দ্রুত একটা গাছ এই ওয়াটারিংকে অ্যাবজর্ব করে এবং রেসপন্স করে। যদি এই জলের অবস্থায় আমি আবার জল দিই তাহলে কিন্তু গাছটির ক্ষেত্রে আবার উল্টো প্রতিক্রিয়া হবে। আমরা বহুদিন ধরে বিভিন্ন মানুষের সাথে সম্পর্কিত হওয়া এবং আমাদের বা উদ্যান চর্চার ক্ষেত্রে কিছু মানুষকে যখন আমরা রাখি দেখেছি তারা গাছের পাতা, গাছের মাটি, গাছ কি বলতে চায় বুঝতে পারে না। যে গাছে জলের প্রয়োজন নেই ঠিক সে গাছে অনেক পরিমাণে জল দিতে থাকেন, আবার যে গাছে জল লাগবে তারা বুঝতেই পারেন না। আপনাদের বলবো আপনারা গাছের দিকে তাকান, গাছের মাটির দিকে তাকান, গাছ কি বলতে চাইছে গাছের ভাষাটিকে অনুভব করার চেষ্টা করুন। একবার যদি আপনি গাছের ভাষাকে বুঝতে শিখে যান তাহলে আপনাদের গার্ডেনিংয়ের প্রায় অনেকটাই শেখা হয়ে গেল। পরিচর্যার ক্ষেত্রে যেহেতু গাছের মাটি এবং গাছের সার প্রয়োগ অনেক গৌণ, ওয়াটারিং, গাছের যে পরিবেশ অর্থাৎ গাছ যা চাইছে সেগুলো দেয়া। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে বিভিন্ন জায়গাতে গাছ করতে গিয়ে দেখা যাচ্ছে জলের যে পিএইচ সেটি গাছের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়াতে প্রচুর পরিমাণে গাছে খাবার দিয়েও গাছে খাবার নিতে পারছে না, গাছের সেই শোভা থাকছে না। এই জলের পিএইচ মেনটেন করা, যেহেতু যেখানকার যে পিএইচ সে পিএইচ পাল্টিয়ে অন্য জল ব্যবহার করা কিন্তু একেবারেই অসম্ভব। সেক্ষেত্রে আপনারা যদি জৈব পদ্ধতিতে গাছ করেন এবং প্রতি মাসে জৈব সার গাছে প্রয়োগ করেন তাতে এই পিএইচটা অনেকটা পরিমাণে গাছের উপযোগী হয়ে ওঠে। কারণ হালকা অ্যাসিডিক সয়েল অর্থাৎ হালকা আম্লিক সয়েল গাছ পছন্দ করে। আর যখনই আমরা গাছে জৈব সার প্রয়োগ করি, শস্যের খোল প্রয়োগ করি, মাছ পচা জল আমরা প্রয়োগ করি, তখনই কিন্তু গাছের উপযুক্ত পিএইচটা মাটিতে তৈরি হয়ে যায়, তার ফলে গাছগুলো সুন্দর হতে থাকে। সুতরাং এই পিএইচের জ্ঞান যদি আপনার না থাকে, আপনি যদি পিএইচ না মাপতে চান তাহলে অনেকটা পরিমাণে জৈব পদ্ধতিতে গাছ করুন। শুধু কেমিক্যাল দিয়ে যদি গাছ করতে হয় তাহলে কিন্তু জলের পিএইচকে মেনটেন করা এবং সেই পিএইচকে গাছের উপযুক্ত অবস্থায় নিয়ে আসা খুব জরুরি। কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে দেখছি যে অনেক পরিমাণে যত্ন, অনেক খাবার, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সার শুনে সেগুলোর প্রয়োগ করার ফলে বোগনভিলিয়া গাছগুলো কিন্তু আগামীতে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সেই সমস্ত কেমিক্যালের মধ্যে এমন কিছু থাকে যেগুলো গাছকে অতি দ্রুত সুন্দর করে দেয়, কিন্তু পরবর্তীকালে কিন্তু গাছটি ভুগতে থাকে। আমরা অনেক কিছু যত্ন করেও গাছটিকে আর উপযুক্ত রূপে পাই না। সেই জন্য খুব সামান্য পরিমাণে রাসায়নিক সারের প্রয়োগ, অনেকটা বেশি পরিমাণে হাড় গুঁড়ো, নিমখোল, খুরশিংকুচির ছিলকা এই সমস্ত ব্যবহার এবং সুপার ফসফেটের প্রয়োগ, এইভাবেই আপনারা গাছের খাবারগুলো দিন। গাছের খাবারের থেকেও সবথেকে বেশি নজর দিন গাছকে পরিবেশ প্রদানের ক্ষেত্রে। আরেকটা জিনিস, বর্ষার সময় টানা বৃষ্টি হবে, আবার কয়েকদিন টানা বৃষ্টি হবে না, কখনো টানা মেঘলা থাকবে, কখনো টানা নিম্নচাপ হবে। সেই সময় গাছে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। ফাঙ্গিসাইড প্রয়োগের ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন, যখন আপনারা ফাঙ্গিসাইডটা কিনছেন, কিছু ফাঙ্গিসাইড দেখবেন সিস্টেমিক ফাঙ্গিসাইড, অর্থাৎ গাছের ওপরে যদি আমরা স্প্রে করি গাছের সারা শরীরে সেই ফাঙ্গিসাইডটি পৌঁছে যায়। গাছের ওপরে আমরা স্প্রে করলাম, গাছের রুটেও পৌঁছে গিয়ে যেখানে যেখানে ফাঙ্গাস রয়েছে সেগুলোকে মারবে। আর কিছু ফাঙ্গিসাইড রয়েছে যেগুলো কন্ট্রাকটিভ ফাঙ্গিসাইড, অর্থাৎ যেখানে আমি প্রয়োগ করছি সেখানে যে ফাঙ্গাসগুলো রয়েছে সেগুলোকে মারবে। সেই জন্য আপনারা যখন কোনো ফাঙ্গিসাইড কিনবেন, যদি সম্ভব হয় সিস্টেমিক এবং কন্ট্রাকটিভ উভয় জাতীয় ওষুধ আছে এরকম ধরনের যদি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন তাহলে ভালো। বর্তমানে অত্যন্ত উন্নত মানের সমস্ত ফাঙ্গিসাইড বাজারে আসছে, আপনারা
যাই ফাঙ্গিসাইড কিনুন না কেন, যত দামেরই ফাঙ্গিসাইড কিনুন না কেন, সেই ফাঙ্গিসাইডকে বারে বারে প্রয়োগ করবেন না। একটা অতি সাধারণ ফাঙ্গিসাইড সাফ আপনাদের জানাচ্ছি, সেই ফাঙ্গিসাইডটার মধ্যেও উভয় পদ্ধতিতেই কাজ করার ক্ষমতা রয়েছে, কিন্তু আমি যদি বারে বারে সাফ প্রয়োগ করি তাতেও কিন্তু গাছটি রেজিস্ট্যান্ট হয়ে যায়, গাছে সেই ফাঙ্গিসাইড দিয়েও আর কাজ হয় না। সেই জন্য যখনই ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করবেন, আর মাসে একবার করে ফাঙ্গিসাইড প্রয়োগ করলেই যথেষ্ট। অতিরিক্ত ফাঙ্গিসাইড দেওয়াও কিন্তু ভালো নয়। অপ্রাসঙ্গিক কোনো ওষুধ দিয়ে যাওয়া, অপ্রাসঙ্গিক কোনো খাবার দিয়ে যাওয়া, এগুলোও কিন্তু গাছের হেলথের জন্য ভীষণভাবে প্রতিকূল। এখানে এই গাছগুলো আমরা ফুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হার্ড প্রুনিং করব। এই হার্ড প্রুনিংয়ের ক্ষেত্রে আমরা এই সমস্ত মোটা ডালগুলোকে কেটে ফেলব, শুধুমাত্র এই চারপাশের এই ডালগুলো থাকবে, দিয়ে সেই ডালগুলো থেকে আবার নতুন ডালকে নিয়ে আমরা গাছটিকে আবার আমব্রেলা শেপ দেব। দেখুন প্রত্যেকটি গাছ কত প্রাচীন এবং অনেক দিন ধরে আমার সাথী, আর কি অপূর্ব ফুলের শোভা, আর কি পরিমাণে ফুল আসতে থাকে। পুরাতন ভ্যারাইটি হলেও এই সমস্ত বোগেনভেলিয়া আমাদের মন জয় করে নেওয়ার জন্য যথেষ্ট। ফুল বোগেনভেলিয়া দেবেই যদি আপনারা উপযুক্ত পরিবেশ দেন। কোনো গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে, কোনো গাছে একটু কম দেবে। গাছটিকে ভালোবেসে সুন্দরভাবে শেপ প্রদান করুন। খুব ভালো শেপ প্রদান যদি আপনারা করতে চান তাহলে এই মনসুনকে, অর্থাৎ এই আমাদের বাংলার যে অসাধারণ বর্ষা, সেই বর্ষাকে ব্যবহার করুন। যত বর্ষাকে ব্যবহার করতে পারবেন ততই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বোগেনভেলিয়া গাছ ফুলের বন্যায় আপনাকে ভরিয়ে দিতে থাকবে। টানা নিম্নচাপের বৃষ্টি যখন শুরু হবে সেই সময় হয়তো ফুল দেখে আপনি একটি স্পর্শকাতর নতুন জাতের বোগেনভেলিয়া কিনে এনেছেন, আপনার বাড়িতে ভালো পলিশেড নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে বাঁচানোর কোনো উপায় নেই। সেই টানা 7 দিনের যদি সেরকম নিম্নচাপ দেখা দেয়, অবশ্যই বোগেনভেলিয়ার টবটিকে, যেখানে বৃষ্টি পাবে না অথচ উজ্জ্বল আলোক আসবে সেরকম একটি জায়গায় রেখে দিন। বৃষ্টির হাত থেকে, টানা বৃষ্টির হাত থেকে সেই স্পর্শকাতর ভ্যারাইটিটিকে অবশ্যই বাঁচাবেন, এটি যেন মাথায় থাকে। এমন একটা অবস্থা অনেক সময় সৃষ্টি হয় যখন এই গাছটিকে সম্পূর্ণ তুলে রিপটিং করা, শিকড় ছাঁটাই করা, অর্থাৎ বড় বড় টবকে রিপটিং করার মতো সামর্থ্য বা সময় কোনোটিই হচ্ছে না। সেক্ষেত্রে এই মনসুন কেয়ারের সময় আপনারা রিং পদ্ধতিতে গাছটির অনেকটা পরিমাণে মাটি তুলে, অনেকটা এই গা বরাবর যে শিকড়গুলো আছে সেগুলোকে কেটে নতুন সার মাটিযুক্ত নতুন মাটি দিয়ে দেবেন, আর এই পুরাতন মাটি অনেকটা পরিমাণে উঠিয়ে ফেলে দেবেন। তার ফলে অনেক রুট বাউন্ড শিকড় কাটা পড়বে। আপনি অনেক কম পরিশ্রম করে বোগেনভেলিয়ার দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন রিপটিংয়ের স্বাদটি অনেকটা গাছকে দিতে পারবেন, এবং তার ফলেও কিন্তু আগামীতে অনেকটা পরিমাণে ভালো বোগেনভেলিয়ার ফুল পাবেন। কিন্তু যদি আপনি কিছুই না করেন তাহলে আগামীতে ফুলের পরিমাণ অনেকটা কমে আসবে, নতুন ডালের পরিমাণ কমে আসবে। যারা সময়ের অভাবে বা সামর্থ্যের অভাবে গাছটিকে সম্পূর্ণ তুলে রিপটিং করতে পারছেন না, তারা এই টবের ধার বরাবর একেবারে রিং করে চারিদিক থেকে মাটি অনেকটা পরিমাণে তুলে নিয়ে নতুন মাটি ভরে দিন। এটিও এই মনসুন কেয়ারের সময় আপনারা করতে পারেন। আমরা পরপর অনেকগুলো ভিডিও আগেও দিয়েছি বোগেনভেলিয়ার মনসুন কেয়ার নিয়ে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, সেখানে আরও ডিটেলসে বোঝানো আছে। আজকেও আমরা আপনাদের এই মনসুন কেয়ার নিয়ে ভিডিওটি দিলাম। এই জন্যই ভিডিওটি দিলাম যাতে আপনারা সচেতন হয়ে এই সময়ের যা বোগেনভেলিয়ার পরিচর্যা সেটি করতে পারেন, কারণ এটিই কিন্তু উপযুক্ত সময়। সারা বছর
ভালো বুগেনভেলিয়ার চেহারা এবং ফুল পাওয়ার জন্য গাছকে ঠিক সময়ে সঠিক যত্নে পৌঁছানোর। সেই জন্য আমরা প্রত্যেকে বুগেনভেলিয়া যারা ভালোবাসি তারা এই বর্ষাকে কাজে লাগাবো। গত বছর আমার বাগানের বুগেনভেলিয়াকে আমি বর্ষার সময় কাজে লাগাতে পারিনি, এবছর আমি কোমর বেঁধে নেমেছি। প্রত্যেকটি গাছকে আমরা রিপোর্টিং করব, আপনারাও রিপোর্টিং করুন, গাছকে হার্ড প্রুনিং করুন, খাওয়ার দিন। গাছ কিন্তু এই সময় খুব ভালোভাবে খাবার পেয়ে রেসপন্স করবে, গাছ অনেক চারিদিক থেকে বেড়ে উঠবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।